হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকাল অনলাইনে না দেখে প্রেমে পড়াটা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সাধারণের মাঝেও কিন্তু মাঝে মাঝে অসাধারণ কিছু ঘটে। আজ এমন এক অসাধারণ প্রেমের গল্প শোনাবো আপনাদের, যেখানে একটা মেয়ে অনলাইনে চ্যাট করতে করতে একটা ছেলের প্রেমে পড়ে, আর এই প্রেমে পড়াকে ঘিরে আসতে শুরু করে তাদের জীবনে একের পর এক টুইস্ট। অসম্ভব রোমান্টিক, দুষ্টু মিষ্টি এবং ভুল বোঝাবুঝি সব মিলিয়ে খুব সুন্দর একটি গল্প, যার নাম দ্য ওয়ে আই লাভ ইউ। কথা দিচ্ছি গল্পটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে এক মিষ্টি ভালোবাসার গল্প শুরু করা যাক। গল্পটা শুরু হয় ইন্দোনেশিয়ার একটা হাই স্কুলে। এই মেয়েটার নাম সানজা। সানজা খুবই সহজ সরল একজন মেয়ে। তার লেখালেখি খুবই পছন্দ, তাই সে তার সব কথা একটা ডায়েরিতে লিখে রাখে। সানজার যখন 10 বছর বয়স, তখন তার বাবা মা মারা যায়। এরপর থেকে সে তার চাচা এবং চাচির কাছে থাকে। তার একটা চাচাতো বোন আছে যার নাম আয়ানা। তার চাচাতো বোন আর সে প্রায় সেম বয়সী। সানজার চাচা এবং চাচি এবং তার চাচাতো বোন তাকে খুবই ভালোবাসে। সানজার চাচা এবং চাচি আনায়া এবং সানজাকে কখনো আলাদা চোখে দেখে না। তো যাই হোক, সানজা ছিল খুবই শান্তশিষ্ট, অপরদিকে আনায়া ছিল খুবই দুরন্ত স্বভাবের। কিন্তু তাদের মধ্যে এত অমিল থাকার পরেও দুজন দুজনকে খুবই ভালোবাসে। তাদের বন্ধুত্ব খুবই স্ট্রং। তারা দুজনে বোনের পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ড। একদিন একটা ছেলে আনায়ার ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ছেলেটার মেসেজ পড়ে আনায়া তাকে পছন্দ করতে শুরু করে। এরপর সে তার মোবাইল খুলে দেখে ওই ছেলেটা তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি পোস্ট করেছে। সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সে সানজাকে দেখিয়ে বলে, এই পুরুষ যাত্রাই এমন, এদেরকে বিশ্বাস করলে ঠকতে হবে। ঠিক তখনই তাদের পাশ দিয়ে একটা ছেলে খুব দ্রুত বাইক নিয়ে চলে যায়। ছেলেটা এমন ভাবে তাদের পাশ দিয়ে যাচ্ছিল, এতে করে তাদের ধাক্কা লাগতে লাগতে তারা বেঁচে যায়। আপনাদের তো আগেই বলেছি, আনাই একটু চঞ্চল রাগী টাইপের ছিল, তাই সে রেগে ওই বাইকের পিছু নিতে শুরু করে। বেচারি সানজা কোনো উপায় না পেয়ে আনায়ের পিছনে। এদিকে আনায় খুঁজতে খুঁজতে সেই ছেলেটাকে পেয়েও যায়। আয়ানা ছেলেটাকে বলে, তোমার কপালে কি চোখ নেই? রাস্তাঘাটে দেখে চলতে পারো না? এই কথা শুনে ছেলেটা তার মাথা থেকে যখন হেলমেটটা খোলে, তখন তাকে দেখে আয়না তো অবাক হয়ে যায়। সে যেন ছেলেটার দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। আয়না ভাবতে থাকে, এত সুন্দর হ্যান্ডসাম ছেলেটা কে, আর সে কোথা থেকে এসেছে। ছেলেটা প্রথমেই আয়নাকে সরি বলে, এরপর সে বলে এরপর থেকে রাস্তায় হাঁটতে গেলে মোবাইল ফোন ব্যবহার করবে না। কিন্তু আয়না তার কোনো কথা না শুনে ছেলেটার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। পাশ থেকে তখন সানজা সামনে এসে বলে, তুমি নিজে ভুল করেছো আর আমাদেরকে কথা শোনাচ্ছ? তোমার লজ্জা করছে না? তাড়াতাড়ি আয়নার কাছে মাফ চেয়ে এখান থেকে চলে যাও। এই কথা শুনে ছেলেটা খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সানজা তাকে আবারও বলে, জলদি ওর কাছে মাফ চাও। তখন ছেলেটা বলে, তুমি খুব বেশি বকবক করো, আর এভাবে বকবক করা আমার পছন্দ না। এই কথা বলে ছেলেটা ওখান থেকে চলে যায়। এদিকে আয়না ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মানে সোজা কথায় আয়না ছেলেটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেছে। তখন সানজা বলে, তুই না এইমাত্র আমার সঙ্গে বললি কোনো পুরুষ জাতিকে বিশ্বাস করা যায় না, ওরা সবাই বেঈমান, তাহলে এখন এভাবে তাকিয়ে আছিস কেন? আয়না তখন বলে, এই ছেলেটা বাদে। এই কথা বলে আয়না হাসতে থাকে। তো যাই হোক, এরপর তারা ক্লাসে ফিরে এসে বসে। সানজা তখন বুঝতে পারে ওই ছেলেটাকে দেখে আয়নার মাথা বিগড়ে গেছে। তখন আয়না সানজার কাছে জিজ্ঞেস করে ছেলেটা কোন ক্লাসে পড়ে, কিন্তু সানজা কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে ওদের সিনিয়র চলে আসে। আর স্কুল ম্যাগাজিনে আয়না ভুলভাল ছবি দেওয়াতে আয়নাকে বকাঝকা করতে থাকে। আয়না তখন সানজার ডায়েরি আর একটা ক্যামেরা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে যখন ক্যামেরা দিয়ে ছবি ওঠাচ্ছিল, তখন ওই ছেলেটাকে সে দেখতে পায়। ছেলেটাকে দেখে তার মন খুশি হয়ে যায়। সে খুব খুশি মনে ছেলেটার পাশে গিয়ে বসে আর তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে, আগে কোন স্কুলে পড়তো, এই স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছে। এত কথা জিজ্ঞেস করার পরেও ছেলেটা তাকে পাত্তা দেয় না। কিন্তু আয়নাও চুপ থাকার পাত্রী নয়, মানে সে নন স্টপ বকবক করে যাচ্ছিল। আয়না এবার ছেলেটার হাতে একটা বই দেখে বলে, তুমি উপন্যাস পড়তে পছন্দ করো? আমার চাচাতো বোনও তোমার মতো উপন্যাস পড়তে পছন্দ করে। ও একটা উপন্যাস শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত অন্য কোনো কাজ করতে পারে না। ছেলেটা তার মুখের মধ্যে ললিপপ নিয়ে বসেছিল। আয়নার কথা শুনে সে তার মুখ থেকে ললিপপটা বের করে আয়নাকে বলে, তুমি কি অল টাইম এরকম বকবক করো? তোমার মুখ কি 1 মিনিটের জন্য বন্ধ হয় না? তখন স্কুলের এক ম্যাম তাদেরকে এই জায়গায় বসে থাকতে দেখে তাদের দুজনকেই ডাকে, কিন্তু তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আয়না ভুল করে সানজার ডায়েরি সেখানে ফেলে যায়। এদিকে সানজার লেখা দেখে তাদের সিনিয়র ইমপ্রেস হয়ে যায়, তাই সে তাকে ক্লাসের এডিটরের পদ দিয়ে দেয়। অপর দেখি সেই ছেলেটা যেখানে বসেছিল সেখানে এসে সানজার ডায়েরিটা সে দেখতে পায়, কিন্তু এই
ডায়েরিতে সানজার নাম লেখা ছিল না, শুধু সানজার মায়ের সঙ্গে তার ছোটবেলার ছবি ছিল। এটা দেখে ছেলেটা বুঝতে পারছিল না এটা কার ডায়েরি। এদিকে স্কুল শেষে সানজার সময় মতো বাড়িতে পৌঁছে যায়, কিন্তু আয়না একটু দেরি করে বাড়িতে আসে। আয়না স্কুল থেকে দেরি করে ফেরাতে তার মা তাকে বকাঝকা করতে থাকে। আয়না ফিরলে সানজা তার কাছে তার ডায়েরিটা চায়। আয়না ইশারা করে তার ব্যাগ দেখিয়ে দেয়। তার কথা শুনে সানজা যখন তার ডায়েরিটা নেওয়ার জন্য আয়নার ব্যাগ খোলে, তখন সে ওখানে তার ডায়েরিটা খুঁজে পায় না। সানজা একথা আয়নাকে জানালে সেও তার ব্যাগটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু সেও কোথাও ডায়েরিটা খুঁজে পায় না। তখন হঠাৎ তার মনে পড়ে সে তো ডায়েরিটা স্কুলে ফেলে এসেছে। এই কথা মনে পড়লে তারা দুজন মিলে স্কুলে দৌড়ে যায়। সেখানে গিয়ে তারা সানজার ডায়েরিটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তারা ডায়েরিটা খুঁজে পায় না। আয়না জানতো এই ডায়েরিটা সানজার কাছে কতটা ইম্পর্টেন্ট, তাই সে নিজেকে খুব অপরাধী মনে করছিল আর কাঁদছিল। সানজা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমার ডায়েরিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে, কিন্তু তার থেকেও তুমি আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট, তাই তুমি একটু কান্নাকাটি করবে না। এই কথা বলে সে আয়নাকে জড়িয়ে ধরে। সানজা আসলে আয়নার সামনে নিজেকে শক্ত করার চেষ্টা করছিল, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। এরপর সানজা একা একা খুব কাঁদতে থাকে, আর আয়না সেটা লুকিয়ে দেখে ফেলে। এটা দেখে আয়নার নিজেকে খুব অপরাধী মনে হয়, তাই সে খুব মন খারাপ করে। এদিকে সেই ছেলেটা সানজার ডায়েরিটা পড়ছিল। ডায়েরিতে সানজার মায়ের সম্পর্কে কিছু কথা লেখা ছিল। এই কথাগুলো পড়তে পড়তে ছেলেটারও তার মায়ের কথা মনে পড়ে যায়, আর তার মায়ের জন্য তার খুব মন খারাপ হয়। এরপর আমরা জানতে পারি এই ছেলেটার নাম মমিন, আর একটা অ্যাক্সিডেন্টে সে তার মাকে হারিয়েছে। মাকে হারিয়ে মমিন আর তার বাবা অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিল। মমিনের বাবা খেয়াল করে মমিনের মা মারা যাওয়ার পরে সে অনেক চুপচাপ হয়ে গেছে। মমিন এখন আর হাসে না, কারোর সঙ্গে কথা বলে না, সবসময় উদাস মনে কি যেন ভাবতে থাকে। তাই তার বাবা ছেলেকে ঠিক করার জন্য সবকিছু ছেড়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলে আসে। নতুন শহরে এসে মমিনের বাবা তাকে নতুন স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু মমিন এতে মোটেও খুশি ছিল না। এটা দেখে মমিনের বাবা তাকে বলে, তুমি কি জানো তোমাকে এই স্কুলে কেন ভর্তি করিয়েছে? মমিন তার বাবার কোনো কথার উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার বাবা বলে, তোমার মায়ের আর আমার প্রথম দেখা হয়েছিল এই স্কুলে। এই স্কুলে আমরা একে অপরের প্রেমে পড়ে, আর তোমার মা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা পুরো বদলে গিয়েছিল। তাই আমি চাই এই স্কুল থেকে আমার জীবনে যেমন তোমার মা এসেছিল, তেমনি তোমার জীবনেও তোমার মায়ের মতো কেউ আসুক, আর সে আসাতে তোমার জীবনটা আগের মতো স্বাভাবিক হয়ে যাক। এই কথা শুনে মমিন বুঝতে পারে তার বাবা তার ভালোর জন্য তাকে এই স্কুলে নিয়ে এসেছে, তাই সে তার বাবাকে সরি বলে। তো যাই হোক, এদিকে ডায়েরি হারিয়ে সানজার সব সময় মন খারাপ করে থাকতো, কারণ সেই ডায়েরিতে তার মায়ের অনেক স্মৃতি সম্পর্কে লেখা ছিল। আয়না এটা খেয়াল করে তার মন ভালো করার জন্য তাকে একটা ল্যাপটপ গিফট করে, আর সে সানজাকে বলে তার মনে যত কথা আছে সেই সবগুলো এখন থেকে এই ল্যাপটপের সাহায্যে সবার সঙ্গে শেয়ার করতে পারবে। এটা দেখে সানজা ইমোশনাল হয়ে পড়ে, তাই আয়না তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন থেকে সানজা ব্লগিং করা শুরু করে দেয়। এই ব্লগিং মানে আবার রাকিব হোসেন ভাইবেন না, এই ব্লগিং মানে হচ্ছে ইন্টারনেটে ওয়েবসাইটে লেখা, আর এখানে সে তার ব্লগিং সাইটের নাম দেয় ক্যারামেল। সবাই তার ব্লগিং খুব পছন্দ করে। সানজার লেখা সবাই অনেক প্রশংসা করে। এই প্রশংসাকারীদের মধ্যে ব্যাড বয় নামে একজন ব্যক্তি রয়েছে, যার পোস্ট এবং ক্যাপশন সানজার দৃষ্টি আকর্ষণ করে। তাই সানজা তার পোস্টে একটা লাইক দেয়। তখন হঠাৎ করে সেই ছেলেটা সানজাকে হাই লিখে মেসেজ করে। এই মেসেজ দেখে সানজা নার্ভাস হয়ে পড়ে। এর উত্তরে সে কি পাঠাবে বুঝতে পারছিল না। তখন আয়ানা তাকে শান্ত করে রিপ্লাই পাঠাতে বলে। সানজা তখন সেই মেসেজের উত্তরে সেও হাই লিখে পাঠায়। ব্যাড বয় সানজার ব্লগের খুব প্রশংসা করে, আর এখান থেকে ক্যারামেল আর ব্যাড বয় এর কথাবার্তা শুরু হয়। সানজার প্রথম একটু আনইজি ফিল করত, কিন্তু আস্তে আস্তে সেও ব্যাড বয়ের সঙ্গে দিনরাত কথা বলতে থাকে। আর এভাবে তাদের কথোপকথনে তারা দুজনকে আগে থেকে অনেক চিনে ফেলেছে, কিন্তু তাদের এখনো দেখা হয়নি। তো একদিন ব্যাড বয় মেসেজ করে তাকে বলে, আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? আমি কেমন দেখতে সেটা জানতে ইচ্ছে করে না? সানজা তখন বলে, তুমি দেখতে নিশ্চয়ই সাধারণ মানুষের মতোই হবে, তোমার নিশ্চয়ই 4টা হাত না? ব্যাড বয় তখন বলে, যদি আমি গরিলাদের মতো দেখতে হই? এই মেসেজ পরে সানজা জোরে জোরে হাঁটতে থাকে। সানজার পাশে তার বন্ধুরা বসেছিল, এটা সে খেয়ালই করেনি। তার হাসি দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায়, তাই সে তার বন্ধুদের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। তখন সানজাদের পাশের টেবিলে একটা ছেলে বসে চ্যাট করছিল। সে বলে ওঠে, গরিলা তো অনেক কিউট দেখতে। তার কথা শুনে সানজা মনে করে এই ছেলেটা ব্যাড বয় নয় তো। পরদিন সানজা আর আয়না যখন স্কুলে যাচ্ছিল, তখন তাদের সামনে দিয়ে মমিন যখন বাইক থেকে নামছিল, তখন সানজা ছাড়া সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। আর আয়নার কথা কি আর বলবো, সে তো মমিনের দিকে একদম হা করে তাকিয়েছিল। সানজা তখন তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। এদিকে মমিন তার মোবাইলে সেই ডায়েরির একটা পাতার ছবি তুলে রাখে। ক্লাসে বসে বসে মমিন এসব নিয়ে চিন্তা করছিল, তাই সে কোনোভাবে তার পরীক্ষায় মনোযোগ দিতে পারছিল না। টিচার এটা খেয়াল করে তার খাতাটা ছিনিয়ে নেয়।
বেচারা আর কি করবে চিন্তা করতে থাকে, আর চিন্তা করতে করতে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। ক্লাস শেষে সে মেয়েদের কাছে যায়। মুমিন যেহেতু দেখতে অনেক সুদর্শন ছিল তাই ক্লাসের সব মেয়েরাই তার উপর ক্রাশ খেত, তাই মুমিনকে তাদের এখানে আসতে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। মুমিন বলে, তোমাদের মধ্যে কেউ হোমওয়ার্ক করেছো? তার কথায় সেখানে থাকা মেয়েগুলো সবাই হ্যাঁ বলে, আর একসঙ্গে সবার হোমওয়ার্কের খাতা মুমিনের সামনে এনে দেয়। আসলে মুমিন তাদের কাছে হোমওয়ার্ক চেয়েছিল যাতে করে সে ওই ডায়েরির হাতের লেখাটা পরীক্ষা করতে পারে, কিন্তু দুঃখের বিষয় এই ডায়েরির হাতের লেখার সঙ্গে কারো হাতের লেখা মেলে না। তাই মুমিন খাতাগুলো তাদের ফেরত দিয়ে তাদেরকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সেখান থেকে বের হয়ে মুমিন অসাবধানতা বশত সানজার সঙ্গে ধাক্কা খায়, আর এই ধাক্কায় সানজা মাটিতে পড়ে গিয়ে তার হাত থেকে খাতাটা পড়ে যায়। মুমিন যখন সেই খাতার লেখাগুলো দেখছিল তখন সানজা উঠে সেই খাতাটা উঠিয়ে নেয়, আর মুমিনকে দেখে সে তো খুব রেগে যায়। সানজা বলতে থাকে, আমি বুঝি না বারবার কেন তোমার সঙ্গে আমার ঝামেলা হয়। মুমিন তখন বলে, আমি তো তোমাদের আগেই বলেছি রাস্তায় চলতে গেলে মনোযোগটা রাস্তার উপরেই দিও, তাহলে আশা করি ভবিষ্যতে আর এমন দুর্ঘটনা হবে না। এভাবে দুজনের ওপর রেগে দুদিকে চলে যায়। এদিকে আয়ানা ক্যান্টিনে খাবার আনতে গিয়েছিল, সেখানে মুমিনকে ঢুকতে দেখে সে তো খুব খুশি হয়ে যায়। আপনারা তো ভালো করে জানেন আয়ানা মুমিনের ওপর দুর্বল, তাই সে মুমিনের কাছে এসে হাই বলে। তখন সেখানে বাস্কেটবলের ক্যাপ্টেন আসে, আর বাস্কেটবল খেলায় মুমিনের খুব প্রশংসা করে। এরপর সে মুমিনকে তার সঙ্গে বাস্কেটবল খেলায় চ্যালেঞ্জ করে, কিন্তু মুমিন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। এমনকি তাকে দেখে মনে হচ্ছিল তার বাস্কেটবলের উপর কোনো ইন্টারেস্ট নেই। মুমিনের এই অবস্থা দেখে তাকে খেলায় রাজি করার জন্য ক্যাপ্টেন তাকে লুজার বলে। মুমিন তখন রেগে গিয়ে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আয়না যেহেতু সেখানে ছিল তাই সে তাদের কথাগুলো শুনছিল। মুমিন যখন খেলায় রাজি হয়ে যায় তখন সে এক্সাইটেড হয়ে চিৎকার করে সবাইকে ম্যাচের কথা বলতে থাকে। সবাই তাদের দুজনের খেলা দেখার জন্য লাইন লাগিয়ে ফেলে। সেখানে আয়নার ক্লাসমেট মুমিনকে ইমপ্রেস করার চেষ্টা করে। এটা দেখে আয়না মুমিনকে হারানোর ভয় পায়। এদিকে বাইরে এত চিৎকার শুনতে পেয়ে সানজা কি হচ্ছে সেটা দেখার জন্য আসছিল, আর তখনই বলটা গিয়ে সোজা তার কোমরে লাগে। মুমিন তখন দৌড়ে এসে বলটা নিয়ে বলে, সরি, তুমি ঠিক আছো? সানজা তাকিয়ে দেখে এটা তো সেই ছেলেটা, তো আর কি। তারা দুজন আবারও ঝগড়া করতে শুরু করে দেয়। সানজা বলে, তুমি কি আমাকে মারার জন্য কন্ট্রাক্ট নিয়েছো নাকি? এই কথা শুনে মুমিন বলে, কেন, তুমি কি কোনো স্পেশাল কেউ নাকি? এই কথা শুনে তো সানজা শকড হয়ে যায়। মুমিন তার বলটা নিয়ে আবারও মাঠে ফিরে আসে। আয়না তাকে দেখে তার বান্ধবীদের বলতে থাকে, তোরা দেখেছিস এই ছেলেটা কতটা স্মার্ট? আমার তো মনে হয় এই দুনিয়ায় ওর থেকে কোনো হ্যান্ডসাম ছেলে নেই। অবশেষে মুমিন খেলায় জিতে যায়, তাই ক্যাপ্টেন তাকে তাদের টিমে জয়েন করতে বলে। সানজা দূর থেকে এসব কিছু দেখে মনে মনে গালি দিতে দিতে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে সানজা ব্যাড বয়ের সঙ্গে চ্যাট করতে থাকে। সানজা বলে, আজ আমার খুব রাগ হচ্ছে, তুমি কি আমার রাগ ভাঙাতে পারবে? ব্যাড বয় তখন বলে, আচ্ছা চলো তাহলে আমরা দুজন ফাইট করি, এতে করে তোমার রাগ কিছুটা কমতে পারে। এই কথা শুনে সানজা তো হাসতে শুরু করে। আসলে ব্যাড বয় এভাবে সানজার মুড ঠিক করে দেয়। তো যাই হোক, ব্যাড বয় সানজাকে একটা উপন্যাস পড়তে বলে। ব্যাড বয় বলে, এটা আমার মায়ের খুব প্রিয় ছিল, তাছাড়া এটা আমারও খুব প্রিয়। ব্যাড বয়ের কথা শুনে সানজার লাইব্রেরি থেকে বই আনতে যায়। সে যখন বইটা নিয়ে ফিরছিল তখন আয়ানার সঙ্গে তার দেখা হয়। সানজা কোথায় গিয়েছিল আয়ানা তাকে জিজ্ঞেস করলে সে আয়ানাকে বলে, এই উপন্যাসটা ব্যাড বয় আমাকে পড়তে বলেছে, তাই আমি উপন্যাসটা আনতে লাইব্রেরিতে গিয়েছিলাম। এই কথা শুনে আয়ানা অবাক হয়ে যায়। সে বলে, তোকে একটা প্রেমের উপন্যাস পড়তে সাজেস্ট করেছে? আমার তো সন্দেহ আছে ব্যাড বয় আসলে ছেলে নামে। সানজা তখন বলে, বাজে কথা বন্ধ কর। এদিকে মুমিন নোটিশ বোর্ডে হ্যান্ডরাইটিং পরীক্ষা করার কাজে ব্যস্ত ছিল, যাতে সে যে ডায়েরিটা পেয়েছে তার আসল মালিককে সে খুঁজে পেতে পারে। তো তার পাশ দিয়ে যখন সানজারা যাচ্ছিল তখন মুমিন সানজার হাতে উপন্যাসটা খেয়াল করে, মানে যে উপন্যাসটা সে ব্যাড বয় হয়ে ক্যারামেল আইডিকে সাজেস্ট করেছিল। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করছি, সানজা কিন্তু জানে না যে ইন্টারনেটের যে ব্যাড বয়ের সঙ্গে সে কথা বলে সেটাই মুমিন, আর মুমিনও জানে না যে সে যার সঙ্গে কথা বলে সেটাই সানজা। তো সানজা বাসায় ফিরে আবারও ব্যাড বয়ের সঙ্গে চ্যাট করতে শুরু করে। সানজা গরিলা ফেসওয়ালা একটা ছেলে বানিয়ে সেটাকে ওয়ালে আটকে রাখে। পরদিন স্কুলে গিয়ে আয়না আর সানজা যখন একে অপরের সঙ্গে কথা বলতে যাচ্ছিল তখন হঠাৎ করে আয়নার নজর মুমিনের ওপর পড়ে, আর তাকে দেখে তো আয়না খুব খুশি হয়ে যায়। আয়না সানজাকে বলে, দেখেছিস ও তোর লেখা এবং আমার এডিট করা ম্যাগাজিনটা পড়ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন ম্যাগাজিনটা পাশের ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে সানজার খুব রাগ হয়। সে ডাস্টবিন থেকে আবারও ম্যাগাজিনটা তুলে নিয়ে মুমিনের সামনে গিয়ে বলে, যারা মূর্খ একমাত্র তারাই এরকম কোনো ম্যাগাজিন পড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। মুমিন তখন বলে, এটা কি তুমি লিখেছো? সানজা বলে, হ্যাঁ আমি এডিটও করেছি। মুমিন বলে, তুমি এডিট করতে গিয়ে এই ম্যাগাজিনটা নষ্ট করে ফেলেছো, আশা করি আর কখনো এমনটা করবে না। আরেকটা কথা, তোমার যদি লেখালেখি করতে কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। এই
কথা বলে মমিন সেখান থেকে চলে যায়। আয়না তো আগে থেকে তার উপর ক্রাশ ছিল, তাই সে মমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। আয়নার এই অবস্থা দেখে সানজা তাকে বলে, এই ভূতের মতো লোকটাকে তুই কিভাবে পছন্দ করিস? সানজা খেয়াল করে আয়না তার কথায় কোনো রিয়াক্টই করছে না, তাই সে আয়নার উপর খুব রাগ করতে থাকে। আয়না তখন সানজাকে বলে, তুই আমার উপরে রাগ করছিস কেন? আমি তো তোর পাশেই আছি। সানজা তার কোনো কথা না শুনে আয়নার উপর রাগ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে আবারও ব্যাড বয়ের সঙ্গে চ্যাট করা শুরু করে। সানজা ব্যাড বয়কে বলে, আজ একটা ছেলে আমার মুডটাই নষ্ট করে দিয়েছে, আমি একদিন এই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। সানজা বলে, আজ আর আমার তোমার সঙ্গে চ্যাট করতে ভালো লাগছে না। ব্যাড বয় তখন বলে, তাহলে চলো আমরা সামনাসামনি কোথাও দেখা করি। এই কথা শুনে সানজা তো খুব খুশি হয়ে যায়, সেও ব্যাড বয়ের সঙ্গে দেখা করতে রাজি হয়। আয়না আর সানজা যেহেতু আগে থেকে একে অপরের উপর রেগেছিল, তাই রাতের বেলা ডিনার টেবিলে বসে তাদের দুজনের আলাদা আলাদা ভাবে ফাইট চলতে থাকে। এরপর ডিনার শেষ করে রুমে এসে সানজা আবারও ব্যাড বয়ের সঙ্গে চ্যাট করতে থাকে। তারা দুজন মিলে ঠিক করে কি কালারের ড্রেস পরবে, তারা কোথায় দেখা করবে সেটাও ঠিক করে নেয়। তাছাড়া ব্যাড বয় বলে সে দেখা করতে যাওয়ার সময় তার ল্যাপটপটা সঙ্গে নিয়ে যাবে আর সে তার জন্য ফুল নিয়ে যাবে। পরদিন সকালবেলা সানজা ব্যাড বয়ের কথা মতো ক্যাফে পৌঁছে যায় আর সেখানে বসে ব্যাড বয়ের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে একসময় সেখানে লাল জ্যাকেটওয়ালা একটা ছেলে ঢোকে। সানজা খেয়াল করে সে এর আগে একবার লাইব্রেরিতে তাকে দেখেছে। সেভাবে এটা ব্যাড বয় নয় তো, এমনকি তার ল্যাপটপ গরিলা মুখওয়ালা একটা স্টিকার মারা রয়েছে। এটা দেখে সে শিওর হয়ে যায় এটাই ব্যাড বয়। তাই সে ছেলেটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, ছেলেটাও তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এরপর ছেলেটা সানজার কাছে এসে বলে, এর আগে তোমার সঙ্গে আমার কোথাও দেখা হয়েছে? সানজা বলে, হ্যাঁ, লাইব্রেরিতে দেখা হয়েছে। তখন তারও মনে পড়ে যায়। সে সানজাকে বলে, আমি এখানে বসতে পারি? সানজা বলে, বসতে পারো, কিন্তু তুমি হয়তো আমার জন্য ফুল আনতে ভুলে গেছো। এই কথা শুনে ছেলেটা সেখান থেকে একটা টিস্যু পেপার নিয়ে তার উপর একটা ফুল এঁকে সানজাকে দেয়। এটা দেখে সানজা খুব খুশি হয়ে যায়। তখন সে জিজ্ঞেস করে, তুমি ব্যাড বয় না? ছেলেটা সানজার কথায় হ্যাঁ বলে। এরপর সানজা তার পরিচয় দিয়ে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দেয়। এরপর তারা দুজন মিলে একটা খুব সুন্দর জায়গায় চলে আসে। সেখানে এসে সানজা ব্যাড বয়ের প্রোফাইল পিকচার সম্পর্কে জিজ্ঞেস করে, যেমন এটা কোথা থেকে তোলা, কতদিন আগে তোলা। এই ছেলেটা ব্যাড বয় সেজে তার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, কিন্তু তারপর সে বলে, তোমার প্রশ্ন তো শেষই হচ্ছে না, এবার তো অন্তত প্রশ্ন করা বন্ধ করো। ব্যাড বয় সানজাকে নিয়ে তার জীবনটাকে নতুন করে শুরু করতে চাচ্ছিল, তাই বুদ্ধি করে সানজাকে বলে সমস্ত ব্লক করে দিয়ে শুধুমাত্র ফোনে কথা বলার জন্য। আর এখন থেকে তারা দুজন দুজনকে আসল নামে ডাকবে, যেমন ক্যারামেল না ডেকে তার আসল নাম হচ্ছে সানজা, আর ব্যাড বয় তখন বলে তার আসল নাম হচ্ছে রোসিয়া। আর এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করছি, এই যে রোসিয়া ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আসল ব্যাড বয় নয়, আসল ব্যাড বয় হচ্ছে আমাদের মুমিন। আর সে একটা কাজে ফেসে যাওয়ায় সানজার সঙ্গে দেখা করতে আসতে পারেনি। আর তখন রোসিয়াকে দেখে সানজা ভেবেছিল সেই তার ব্যাড বয় এবং সেই তার সঙ্গে নিচ থেকে কথা বলেছে। আর রোসিয়া যখন দেখেছে এত সুন্দরী একটা মেয়ে তার সঙ্গে নিচ থেকে কথা বলছে, তখন সে তাকে ইগনোর করতে পারেনি। আর তাই সে তাকে পটানোর জন্য এখানে নিয়ে এসেছে এবং তাকে বলেছে সমস্ত ব্লক লগ আউট করে ফেলতে, যাতে অনলাইনে আসল ব্যাড বয়ের সঙ্গে তার আর কখনো কথা না হয় এবং এর মাধ্যমে সে সানজার সঙ্গে রিলেশন বিল্ড আপ করতে পারবে। আর সানজা কখনো জানতেই পারবে না যে রোসিয়া তার আসল ব্যাড বয় নয়। এজন্যই সে তাকে সমস্ত ব্লক থেকে লগ আউট করতে বলেছে। এদিকে স্কুলে মুমিন এর বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে গেছে। সেখানে আনায়া মুমিনকে উৎসাহ দেওয়ার জন্য বারবার চিৎকার করছিল। আনায়াকে এত এক্সাইটেড দেখে আনায়ের বন্ধুরা বুঝতে পারে আনায়া মুমিনকে ভালোবাসতে শুরু করেছে। তাই তারা আনায়াকে একটা মেয়েকে দেখিয়ে বলে, তোর পেছনে তোর কম্পিটিটর দাঁড়িয়ে আছে, তুই যদি খুব শীঘ্রই মুমিনকে তোর মনের কথা বলতে না পারিস তাহলে ও কিন্তু তোর মুমিনকে ভাগিয়ে নিয়ে যাবে। এই কথা শুনে আনায়া খুব চিন্তায় পড়ে যায়। এরপর সে তার বন্ধুদের সঙ্গে মিলে একটা প্ল্যান তৈরি করে। ম্যাচ শেষে তারা বাইরে চলে যায় আর আনায়া একটা জায়গায় অপেক্ষা করতে থাকে। মুমিন যখন ওখান দিয়ে তার বাইক নিয়ে যাচ্ছিল তখন আনায়া লাফ দিয়ে তার বাইকের সামনে চলে আসে। মুমিন সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে আনায়াকে ওঠায় আর তাকে সরি বলে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে আনায়ের বন্ধুরা চলে আসে। তারা তো মুমিনকে বিভিন্ন কথা শোনাতে থাকে আর আনায়াকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসতে বলে। বেচারা মুমিন আর কোনো উপায় না পেয়ে আনায়াকে তার
বাড়ি নামিয়ে দিয়ে আসতে যায়। আনায়াদের বাড়িতে আসলে আনায়ার মা সবকিছু শুনে মুমিনকে খুব বকাবকি করতে থাকে, কিন্তু মুমিন তার কথার কোনো প্রতিবাদ করে না। সে আনায়ার মাকে বলে যতদিন না আনায়া ঠিক হচ্ছে ততদিন আনায়াকে পিক আপ আর ড্রপ করার দায়িত্ব আমার। আনায়া তো এটাই চেয়েছিল, তাই সে মনে মনে খুব খুশি হয়ে যায়। কিন্তু আনায়ার মা এতে খুশি হয় না, সে মুমিনের বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায়। এদিকে ব্যাড বয় সানজাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়, কিন্তু সানজা বাইরে মোটরসাইকেল দেখে অবাক হয়ে যায়। তাই সে দ্রুত ঘরের ভেতরে আসলে দেরি করে বাড়ি ফেরায় তার আন্টি তাকে অনেক বকাবকি করতে থাকে আর তাকে সেখান থেকে দ্রুত রুমের ভেতরে চলে যেতে বলে। সানজা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে তার রুমে চলে যায়। রাতের বেলা সানজা ব্যাড বয়কে মেসেজ করে বলে, তুমি বলেছো আজ থেকে আমরা নতুন করে শুরু করব, তাই আজ থেকে আমরা শুধু ফোনে কথা বলবো। এটুকু লিখেই সে লগ আউট করে দেয়। তখন সেখানে আনায়া চলে আসে। আনায়া যখন সানজাকে তার নকল অ্যাক্সিডেন্টের কথা বলে, তখন এটা শুনে সানজা তাকে অনেক বকাঝকা করতে থাকে আর বলে, তুই কি পাগল? তুই যদি সত্যি সত্যি বাইকের নিচে পড়ে যেতিস তাহলে কি হতো, এটা ভাবতে পারছিস? আনায়াও কিন্তু জানে যে সে ভুল করেছে, তার ভুলের জন্য অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। এরপরেও আনায়ার কিছুই করার নেই, কারণ সে মুমিনের প্রেমে অন্ধ হয়ে গেছে। সানজা আনায়াকে এরপর থেকে এরকম কিছু করতে নিষেধ করে, কিন্তু সানজা ভালো করে বুঝতে পারে আনায়ার কাছে এখন তার কথার কোনো গুরুত্ব নেই। এদিকে মুমিন বাড়িতে ফিরে কোনো কথা না বলে সোফায় শুয়ে পড়ে। তাকে দেখে তার বাবা বুঝতে পারে মুমিনের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাই মুমিনের বাবা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মুমিন বলে, প্রথমে আমি ম্যাচে হেরে গেছি, এরপরে একটা মেয়ের সঙ্গে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই মেয়েটার বাবা মা তোমাকে কল করতে পারে, প্লিজ তুমি এটাকে সামলে নিও। এই কথা শুনে তার বাবা খুব চিন্তা করতে থাকে। সে মনে করে মুমিন হয়তো কোনো মেয়েকে অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট করে দিয়েছে, এই জন্য হয়তো ওই মেয়েটার বাবা মা মুমিনের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কথা বলতে চাচ্ছে। বাবার মুখে এসব কথা শুনে মুমিন খুব হাসতে থাকে। মুমিনের বাবা তখন বলে, তুমি এরকম ভাবে হাসছো কেন? তখন মুমিন তার অ্যাক্সিডেন্টের পুরো ঘটনা তার বাবাকে বুঝিয়ে বলে। এই কথা শুনে তার বাবা নিশ্চিন্ত হয় যে তার ছেলে এমন কিছু করে নাই। তো পরদিন সানজা রোসিয়ার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সে দেখতে পায় আনায়া মুমিনের বাইকের পেছনে বসে আসছে। আসলে মুমিন কথা দিয়েছিল যতদিন আনায়া সুস্থ না হয় ততদিন তাকে ড্রপ করা আর পিক আপ করার দায়িত্ব তার। তো যাই হোক, সানজা রোসিয়ার সঙ্গে দেখা করার সময় আনায়াকে নিয়ে আসে আর সে রোসিয়ার সঙ্গে আনায়ার পরিচয় করিয়ে দেয়। এরপর রোসিয়া সানজাকে ডেট করতে নিয়ে যায়। সেখানে আইসক্রিম খাওয়ার সময় রোসিয়া সানজার খুব কাছে চলে আসে। এটা দেখে সানজার খুব অদ্ভুত লাগে। এরপরও সে রোসিয়াকে কিছু বলে না। এরপর সানজা আর আনায়া দুজনে তাদের বন্ধুর জন্য কিছু ভ্যালেন্টাইন কার্ড নিয়ে আসে। ঠিক তখনই সেখান দিয়ে মুমিন যাচ্ছিল, তাই আনায়া সাহস করে মুমিনকে একটা কার্ড দেয়। মুমিন কি করবে বুঝতে পারছিল না, তাই সে চুপচাপ কার্ডটা নিয়ে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে আনায়া খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছিল। এখানে শুধু আনায়া নয়, তার যত বান্ধবীরা তাকে সাহায্য করছিল তারা সবাই যেন খুশিতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তো পরদিন সানজা রোসিয়াকে কার্ড দিতে আসে। তখন হঠাৎ করে রোসিয়া তাকে কিস করতে যায়। এটা দেখে সানজার খুব খারাপ লাগে, তাই সে বিভিন্ন বাহানা করে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে সে আনায়াকে সবকিছু খুলে বলে। আনায়া তো সবকিছু শুনে মহা খুশি। সে বলে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে, এটা তো খুব ভালো খবর। তারা দুজন যখন এ নিয়ে কথা বলছিল তখন সেখানে আনায়ার মা চলে আসে আর তার মাকে দেখে তারা দুজন চুপ হয়ে যায়। আনায়া তার মার কাছে গিয়ে বলে, কাল ভ্যালেন্টাইন ডে পার্টিতে আমি মুমিনের সঙ্গে ডান্স করব। এই কথা শুনে তার মা তাকে খুব বকাঝকা করতে থাকে। তো যাই হোক, পরদিন মুমিন এবং রোসিয়া আনায়া এবং সানজাকে নিতে আসে। আনায়া এবং সানজা সুন্দর পোশাক পরে রেডি হয়ে বাইরে আসে। এটা দেখে আনায়ার মা তার বাবাকে ইশারা করে। বাবা তখন বলে, এই কাপড়ে তোমরা বাইরে যেতে পারবে না। এই কথা শুনে তারা দুজন তার বাবাকে বুঝে শুনে রাজি করে ফেলে, কিন্তু তার বাবা শর্ত দেয় তারা দুজন এভাবে দুটো ছেলের সঙ্গে যেতে পারবে না। আনায়ার বাবা নিজে গিয়ে তাদেরকে পৌঁছে দিয়ে আসবে। রোসিয়ার সামনের সিটে বসে আর বেচারা মুমিন পেছনের সিটে মেয়ে দুটোর সঙ্গে বসে। আনায়ার বাবা তাদেরকে গাড়ির মধ্যে বলতে থাকে পার্টির শেষে দ্রুত বাড়ি ফিরে আসবে, ড্রিঙ্কস করবে না, আর ছেলেদেরকে বলে আমার মেয়েদের কাছ থেকে তোমরা সব সময় এক হাত দূরে থাকবে। আনায়ার বাবা তাদেরকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পার্টির ভেতরে যাওয়ার জন্য সবাইকে একটা করে ফর্ম ফিল আপ করতে হয়, তাই প্রথমে আনায়া ফর্মটা ফিল আপ করে। এদিকে মুমিন তার কাছে থাকা সেই ডায়েরির মালিককে খুঁজে বের করার জন্য এখনো সুযোগ পেলেই হ্যান্ড রাইটিং পরীক্ষা করে। সে আনায়ার লেখার দিকে তাকিয়ে দেখে, কিন্তু সেটা ম্যাচ করে না। এরপর যখন সানজার ফর্ম ফিল আপের পালা আসে তখন আনায়া মুমিনকে জোর করে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ভেতরে গিয়ে দেখে সব কাপলেরা ডান্স করছে। তারা রোসিয়া সানজাকে নিয়ে ডান্স শুরু করে দেয়, কিন্তু
সানজা এই প্রথমবার ডান্স করছিল, তাই সে খুব নার্ভাস হয়ে পড়ে। এটা দেখে রোসিয়া তাকে চোখ বন্ধ করে ডান্স করতে বলে। এরপর তারা দুজন এত সুন্দর ডান্স করছিল যে সেখানে সবাই তাদের প্রশংসা করতে থাকে। এদিকে পার্টির গানটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, আর এবার এমন গান সেট করে যেটা শুনে সবাই অটোমেটিক নাচতে শুরু করে। আনায়া মমিনের সঙ্গে ডান্স করতে চায়, কিন্তু মমিনের এসবের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তাই আনায়া মন খারাপ করে এবং সেখান থেকে চলে যায়। এদিকে নাচের শেষে রোসিয়া আর সানজা কোল্ড ড্রিঙ্কস খেতে যায়। সেখানে থাকা একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে সানজা বলতে থাকে এই কোল্ড ড্রিঙ্কসটা ব্যাড বয়ের একদমই পছন্দ না। এই ড্রিঙ্কসটা ছিল খুব মিষ্টি, কিন্তু তারা যখন চ্যাট করত তখন ব্যাড বয় তাকে বলেছিল তার মিষ্টি জিনিস একদমই পছন্দ না। কিন্তু আনায়া তাকিয়ে দেখে তার সাথে থাকা ব্যাড বয় সেই ড্রিঙ্কসটা খুব পছন্দ করে খাচ্ছে। এটা দেখে সানজার খুব অবাক লাগে। এরপর রোসিয়ার একটা কল আসলে সে ওখান থেকে চলে যায়। সানজাকে একা দেখে সেখানে মোমিন চলে আসে, আর সে রোসিয়ার সম্পর্কে জিজ্ঞেস করলে সানজা তাকে বলে আমাদের দুজনের অনলাইনে পরিচয় হয়েছে। এই কথা শুনে মোমিনের আগ্রহটা আরো বেড়ে যায়। মোমিন তাদের সম্পর্কে আরো জিজ্ঞেস করলে সানজা বলে আমরা দুজন চ্যাট করতে করতে একদিন দেখা করেছি, আর এরপর থেকে আমাদের প্রায় দেখা হয়। তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে আনায়া চলে আসে, আর তাদের দুজনকে একসঙ্গে দেখে আয়নার খুব খারাপ লাগে। কিন্তু সানজা মোমিনকে আয়নার প্রতি খেয়াল রাখতে বলে, তো মোমিন কি করবে বুঝতে পারছিল না। এদিকে রোসিয়া সানজাকে পার্টি থেকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে, আর সেখানে রোসিয়া সানজাকে কিস করতে যায়। সানজা তাকে বাধা দিয়ে তার সীমার মধ্যে থাকতে বলে। অপরদিকে আনায়ার অ্যাক্সিডেন্টের কথা তার মা বাবা কিন্তু এখনো ভোলেনি, তাই তারা গাড়ি নিয়ে মোমিনদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে আনায়ের মা তার বাবাকে বলে এই ছেলেকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, তা না হলে ছেলেটা ভুলভাল বাইক চালানোর জন্য হয়তো কোনোদিন কাউকে মেরেই ফেলবে। এই কথা শুনে আনের বাবা তার মাকে বলে আমাদের মেয়ে হয়তো অসাবধানতা বশত তার গাড়ির সামনে চলে এসেছে। তো যাই হোক, তারা এভাবে কথা বলতে বলতে মোমিনদের বাড়িতে পৌঁছে যায়। এত সুন্দর বড় বাড়ি দেখে আনের মা পোল্টি খায়। সে মোমিনের ব্যাপারে তার বাবার কাছে প্রশংসা করতে থাকে, আর এই ব্যাপারটা দেখে আনের বাবা অবাক হয়ে যায়। সে হা করে আনের মায়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে এ তো গিরগিটির থেকেও দ্রুত রং বদলাতে পারে। মোমিনের বাবা আনায়াদের অ্যাক্সিডেন্টের ক্ষতি বাবদ কিছু টাকা দিতে চায়, কিন্তু এতে ব্যাপারটা তেমন একটা ভালো দেখাবে না ভেবে সে আনায়াদের একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য ইনভাইট করে। পরদিন স্কুলে টিম লিডার সানজার সঙ্গে পত্রিকা নিয়ে আলোচনা করছিল। ইদানিং সানজা যাই লেখা না কেন টিম লিডারের তা একদমই পছন্দ হচ্ছিল না। এদিকে স্কুলের সবাই জেনে গেছে সানজা আর রোসিয়া দুজনে অনলাইনে পরিচয় হয়েছে, তাই টিম লিডার মনে করে সানজা এই অনলাইনের বিষয় নিয়ে খুব ভালো লিখতে পারবে। সানজা একদমই এই বিষয় নিয়ে লিখতে চায় না, কিন্তু টিম লিডারের ওপর তার কথা বলারও সাহস ছিল না, তাই সে টিম লিডারের রুম থেকে বেরিয়ে এসে রাগ করতে করতে লেখা শুরু করে। আর রাগে রাগে বলতে থাকে আমি কি একজন জাদুঘর যে একদিনের মধ্যেই পুরো গল্পটা লিখে ফেলবো। তখন সানজার মনে পড়ে যায় মমিন একদিন তাকে বলেছিল এরপরে তুমি লিখতে গেলে আমার হেল্প নিতে পারো। তাই সে দৌড়ে মমিনের কাছে এসে তাকে এই লেখার ব্যাপারে হেল্প করতে বলে। মমিন তাকে এ পর্যন্ত যেটুকু লিখেছে সেটুকু দেখাতে বলে, কিন্তু সানজার মনে মনে ভয় লাগে, কারণ এর আগে সে একটা ম্যাগাজিন ফেলে দিয়েছিল। তাই আজ তার লেখা পড়ে যদি তার ডায়েরিটাও ডাস্টবিনে ফেলে দেয়, এজন্য সে ডায়েরিটা মমিনকে দেয় না। কিন্তু মমিন তার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেয়, আর ডায়েরিটা খুলে তার হাতের লেখা দেখে তো পুরো অবাক হয়ে যায়। মমিন বলে তুমি। সানজা তখন তার কোনো উত্তর না দিয়ে তার হাত থেকে ডায়েরিটা নিয়ে তার নিজের লেখা পড়তে শুরু করে। সানজা লিখেছে এই লেখা এমন একজন লোককে নিয়ে যার সঙ্গে আমার অনলাইন থেকে পরিচয়। যখন আমি তার সঙ্গে অনলাইনে চ্যাট করতাম তখন আমার খুব ভালো লাগতো, কিন্তু আমরা যখন দুজন একসঙ্গে দেখা করি তখন কেমন যেন একটা অদ্ভুত লাগে। আমি বুঝতে পারি না একটা লোক কিভাবে অনলাইনে এবং অফলাইনে এতটা আলাদা হতে পারে। আমি তাকে ব্যাড বয় হিসেবে চিনতাম, আর সে আমাকে এই পর্যন্ত বলার সাথে সাথেই মমিন বলে ওঠে ক্যারামেল বলে ডাকতো। এটা শুনে সানজা অবাক হয়ে যায়। সে বলে তুমি এটা কিভাবে জানো? তারা যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে একজন টিচার চলে আসে, আর টিচারকে দেখে সানজা সেখান থেকে চলে যায়। টিচার তখন মমিনের হাত ধরে সেখান থেকে নিয়ে যায় আর বলে আমি বারবার তোমাকে একজন না একজন মেয়ের সঙ্গে দেখেছি, তুমি বুঝতে পারছো না কেন? এটা একটা স্কুল, এখানে এসব চলবে না। এই কথা বলে টিচার তাকে ক্লাসরুমে এনে বসায়, আর বেল না বাজা পর্যন্ত তাকে সেখানে অপেক্ষা করতে বলে। মমিন ছটফট করছিল সানজার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু টিচার সেখানে বসেছিল তাই সে ওখান থেকে বের হতে পারে না। এদিকে বাইরে সানজাও ছটফট করছে। সে এই সব কিছু শুনে শকড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কনফিউজড হয়েছে। এরপরও সানজা টিম লিডারের কাছে চলে আসে। টিম লিডার তাকে দেখে তার কাজে মনোযোগ দিতে বলে। এদিকে অবশেষে বেল বাজে, আর বেল বাজার শব্দ শুনে মমিন দৌড়ে কম্পিউটার ল্যাবে চলে আসে, কিন্তু সেখানে সানজা ছিল না। তাই তারা দুজন একে অপরকে পাগলের মতো খুঁজতে থাকে। সানজা সেখানে
সেখানে রোসিয়াকে অপেক্ষা করতে দেখে সে এখনো কনফিউজড, তাই সে রোসিয়াকে কিছু না বলে তার সঙ্গে সেখান থেকে চলে যায়। তারা দুজন যখন সেখান থেকে চলে গিয়েছিল তখন মমিন তাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে সানজাকে কোথাও খুঁজে না পেয়ে সে আনায়াকে দেখতে পায় আর তার কাছে গিয়ে সরাসরি সানজার ব্যাপারে জিজ্ঞেস করে। আনায়া তখন তাকে না পেয়ে সানজার মোবাইল নাম্বারটা মমিনকে দেয়। মমিন তাকে ফোন করলে সানজা তার ফোন রিসিভ করে না। রিসিভ না করার পরেও সে বারবার সানজাকে কল করেই যায়। এসব দেখে আনায়া বুঝতে পারে না এসব কি হচ্ছে। এদিকে রোসিয়া সানজাকে নিয়ে একটা নির্জন ক্যাফেতে চলে এসেছে। অপরদিকে মমিন সানজাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে সে আনায়ার মায়ের কাছে জিজ্ঞেস করলে সানজা এখনো বাড়িতে ফিরে আসেনি সে এই কথা জানায়। এই কথা শুনে মমিন সেখান থেকে চলে যায়। এদিকে সানজা রোসিয়াকে বলে, আচ্ছা সেদিন ক্যাফেতে তুমি আমার জন্য ফুল আনোনি কেন? আমরা তো আগের দিন রাতের বেলা একে অপরকে বলেছিলাম যে আমরা রেড কালারের কাপড় পরবো আর তুমি সঙ্গে ফুল নিয়ে আসবে। এই কথা শুনে রোসিয়ার মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না, তাই হঠাৎ করে সে বলে, ওই দিন আসলে আমার আসতে দেরি হয়ে গিয়েছিল এজন্য আমি ফুল আনিনি। রোসিয়া তাকে বলে, ছাড়ো এসব, আজ আমার জন্মদিন, তাই তুমি সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে থাকবে। তাছাড়া রাতের বেলা ডিনারের ব্যবস্থা করেছি, সেখানে আমার মা বাবা সহ আমার কিছু বন্ধুরা থাকবে। মা বাবার কথা শুনে সানজা বলে, তোমার মা? রোসিয়া বলে, হ্যাঁ আমার মা বাবা তোমাকে দেখতে চেয়েছে। তখন সানজার কাছে আস্তে আস্তে সত্যটা ক্লিয়ার হতে শুরু করে, কারণ ব্যাড বয় তাকে চ্যাটিং একবার বলেছিল যে সে ছোট থাকতেই তার মা মারা গিয়েছে। এরপরও সে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য রোসিয়াকে তার প্রিয় রং এর ব্যাপারে জিজ্ঞেস করে। রোসিয়া তাকে বলে ব্ল্যাক। এটা শুনে তো সানজা আরো শিওর হয়ে যায়, তাই সে ওখান থেকে উঠে যাচ্ছিল। তখন রোসিয়া তার হাত চেপে ধরে। সানজা তাকে বলে, আমার হাত ছাড়ো, আমি জানি না তুমি কে, তুমি কখনোই আমার ব্যাড বয় হতে পারো না, কারণ ব্যাড বয়ের প্রিয় রং লাল। আর সেদিন তুমি যে ড্রিঙ্কস পান করেছো ওই ড্রিঙ্কসটা তো ব্যাড বয় একদমই পছন্দ করে না। তাছাড়া ব্যাড বয়ের মা নেই, তার মা সে ছোট থাকতেই মারা গিয়েছে। এত কিছু হয়ে গেল তারপরও আমি এত বোকা যে আমি আমার ব্যাড বয়কে চিনতেই পারিনি। রোসিয়া তাকে সবকিছু বুঝিয়ে বলতে চায়, কিন্তু সানজা তার কোনো কথা না শুনে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সানজা তার ল্যাপটপটা লগ ইন করে। তখন সে ওখানে ব্যাড বয়ের কাছ থেকে আসা কিছু মেসেজ দেখতে পায়। প্রথম মেসেজটা ব্যাড বয় লিখেছে, দুঃখিত আমি ক্যাফেতে পৌঁছাতে একটু দেরি করে ফেলেছি, তুমি হয়তো আমার উপর রেগে ওখান থেকে চলে গেছো, তাই আমরা অন্য কোনো দিন আবার দেখা করব। এরপর তাকে অনেক মেসেজ পাঠিয়েছে, কিন্তু বেচারা কোনো উত্তর পায়নি, কারণ রোসিয়ার কথা শুনে সানজা ব্লগিং বন্ধ করে দিয়েছিল। সেদিন মুমিন সানজাকে না পেয়ে বাড়ি ফিরে তাকে মেসেজ দেয়, তাতে লেখা, তুমি কি সানজা? আমি মুমিন। এসব দেখে সানজা কাঁদতে থাকে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সানজা আর মুমিন কিন্তু সব সময় আশেপাশেই থাকতো, কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি। এরপর যেদিন তাদের দেখা করার কথা ছিল সেদিন মুমিনের বাস্কেটবল ম্যাচ ছিল, কিন্তু সানজার সঙ্গে দেখা করার কথা থাকায় বেচারা উত্তেজনায় বাস্কেটবলের মনোযোগ দিতে পারছিল না, তাই সে সেদিনের ম্যাচটা হেরে যায়। এরপর সে দ্রুত স্কুল থেকে বের হয়ে বাড়ির দিকে আসছিল, তখন আনায়ার সঙ্গে রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই অ্যাক্সিডেন্টের কারণে তার দেরি হয়ে যায়। এরপর সে আনায়াদের ওখান থেকে সোজা বাড়িতে চলে আসে সানজার জন্য গিফট নিতে। তখন সে ঘড়িতে তাকিয়ে দেখে এখনো 1 ঘন্টা বাকি। মমিন এতটা ক্লান্ত ছিল যে সে ওই 1 ঘন্টা রেস্ট নিতে যায়, কিন্তু রেস্ট নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। তার বাবা যখন তাকে ঘুম থেকে ডেকে তোলে তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপরও সে দৌড়ে ক্যাফেতে চলে আসে। সেখানে এসে সে সানজা আর রোসিয়াকে গল্প করতে দেখে। সানজা তখন মমিনকে দেখিয়ে বলে, তোমাকে বলেছিলাম না যে ছেলেটার সঙ্গে আমার সব সময় একের পর এক ঝগড়া লেগেই থাকে, ওই সেই ছেলেটা। কিন্তু মমিনের সানজার লাল টপস দেখে মনে হচ্ছিল এটাই হয়তো সেই মেয়েটা হতে পারে। মমিন বারবার ওই ক্যাফেতে ঘুরতে থাকে। সে দেখে রোসিয়ার সঙ্গে সানজা কোথায় যেন চলে যাচ্ছে। এরপর সে ওকে কিছুই বলতে পারে না, যেহেতু সকালে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আনায়াকে দেখার জন্য মমিন সেদিন বিকালে আবার তার বাড়িতে যায়। এদিকে রোসিয়া সানজাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। সানজাদের বাড়ির সামনে একটা বাইক দেখতে পেয়ে সে দ্রুত বাড়িতে ঢোকে। সে বাড়িতে ঢুকেই মমিনকে দেখতে পায়। সানজার আন্টি সানজাকে দেরি করে বাড়িতে ফেরার জন্য রেগে রুমে পাঠিয়ে দেয়। সানজা তখন রুমে ঢুকে ব্যাড বয়কে বাই বলে লগ আউট করে দেয়। এরপর থেকে মমিন তার মেসেজের আর কোনো রিপ্লাই পায়নি। এরপর থেকে সে প্রায় ওই ক্যাফেতে যেত, কিন্তু সেখানে গিয়েও তার কোনো লাভ হতো না। সানজা সবকিছু বুঝতে পারে। সে খুব মন খারাপ করে আর কাঁদছিল। তখনই সেখানে আনায়া চলে আসে আর তাকে বলে, মমিনের বাবা আজ আমাদের সবাইকে ডিনারের ইনভাইট করেছেন, তাই আনায়া সানজাকে রেডি হতে বলে। এদিকে মমিনের বাবা মমিনকে ফোন করে
এবং ডিনারের ব্যাপারে বলে। মমিন তার বাবার কাছে জিজ্ঞেস করে সানজা আসবে কিনা। তখন তার বাবা তাকে বলে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। এই কথা শুনে মমিন খুব খুশি হয়ে যায়। তাই সে বাড়িতে ফিরে খুব ভালোভাবে রেডি হয় আর সে ডায়েরিটা হাতে নিয়ে বলে আজ ফাইনালি আমার ক্যারামেলের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের মনে আছে তো সানজার নামই কিন্তু ক্যারামেল ছিল। সানজা আনায়াকে এই ব্যাপারে কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ সে জানতো আনায়া মমিনকে খুব পছন্দ করে। তাই সে নিজেকে খুব অপরাধী মনে করে, এমনকি সে তার আঙ্কেল আন্টিকে ডিনারে যাবে না বলে দেয়। কিন্তু তার আঙ্কেল আন্টি বারবার বলাতে সে রাজি হয়। এরপর তারা সবাই মিলে মমিনের বাবার সঙ্গে দেখা করে। মমিনের বাবা তাদেরকে বলে মমিনের আসতে একটু দেরি হবে। এদিকে আনায়া মমিনের জন্য খুব এক্সাইটেড ছিল। এটা দেখে সানজার মন খারাপ হয়ে যায়। এরপর সানজা ওখান থেকে বাইরে চলে আসে আর একা একা বলতে থাকে মমিন ব্যাড বয় হতেই পারে না। আর এই কথাটা বলার জন্য সানজা মমিনকে খুঁজে বেড়াচ্ছে। সানজাকে বাইরে আসতে দেখে আনায়াও বাইরে চলে আসে। আনায়াকে দেখে সানজা ভয় পেয়ে যায়। এরপরও সানজা আনায়ের দিকে তাকে হাসতে থাকে। আনায়া সানজার সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে সানজার ওখানে একদমই ভালো লাগছিল না, কিন্তু ওর এতটুকু সাহস নেই যে সে ওখান থেকে ফিরে বাড়ি চলে যাবে। এদিকে রোসিয়া তার বার্থডে সেলিব্রেট করার জন্য ওই হোটেলেই এসেছে। তাই সে সানজাকে দেখতে পেয়ে সেখানে দৌড়ে আসে আর তাকে বিভিন্ন কথা বলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তাছাড়া সে বারবার বলতে থাকে সেই ব্যাড বয়। তখনই সেখানে মমিন আর আনায়া চলে আসে। আনায়া এতক্ষণে বুঝে গিয়েছে যে মমিনই সানজার ব্যাড বয়। তাই সে কাঁদতে কাঁদতে সানজাকে বলে এই সব কিছু মিথ্যা, তাই না? এদিকে রোসিয়া বারবার সানজাকে বোঝানোর চেষ্টা করে। এটা দেখে মমিন আর ঠিক থাকতে পারে না, কারণ আজ তার জন্যই মমিনের জীবনের এই অবস্থা। তাই মমিন এসে রোসিয়াকে মারা শুরু করে দেয়। তখন সেখানে মমিনের বাবা চলে আসে আর তাদেরকে বলে তোমরা মারামারি না করে এটার একটা সমাধান করে ফেলো। কিন্তু কে শুনে কার কথা? মমিনের বাবা সেখান থেকে চলে গেলে তারা দুজন আবারও মারামারি করতে শুরু করে। তখন সানজা গিয়ে তাদের মারামারি থামিয়ে দেয়। সানজা তখন ডায়েরিটা দেখিয়ে মমিনকে বলে এই ডায়েরিটা তুমি কোথায় পেয়েছো? মমিন বলে এটা আমি স্কুলে পেয়েছিলাম। ডায়েরিটা পেয়ে আমি এর মালিককে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজও আমি তাকে খুঁজে পাইনি। এই সব কিছু দেখে আনায়া কাঁদতে থাকে আর সে সানজার সঙ্গে তার বন্ধুত্ব ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সানজা যখন তার পিছু পিছু যাচ্ছিল তখন মমিন তার হাত চেপে ধরে সানজাকে বোঝাতে থাকে। এরপর শেষে মমিন সানজার হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সানজা আয়ানের কাছে এসে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু আনায়া তার কোনো কথাই শোনে না। আনায়া বলে তুই তো জানতিস আমি মমিনকে আগে থেকে পছন্দ করি, এরপর তুই আমার সঙ্গে এমনটা করলি কেমনে? এই কথা বলে সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে আনায়া তার রুমের দরজা লাগিয়ে দেয়। তাদের দুজনের রুমের মধ্যে একটা সিক্রেট দরজা ছিল। তাই সানজা দৌড়ে সেই দরজার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আনায়া আগেই সেই দরজাটা বন্ধ করে দিয়েছে। আসলে এখানে সানজার কোনো দোষই ছিল না, তাই সে তাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল। কিন্তু আয়না তো তার উপর ভুল বুঝে বসে আছে। সে ভেবেছে সানজা তার ক্রাশ মুমিনকে নিজের করে পেতে চাইছে। পরদিন সকালবেলা আনায়া যখন স্কুলে যাচ্ছিল তখন সে সানজার রুমের দিকে তাকাতে তাকাতে ড্রয়িং রুমে চলে আসে আর এখানে এসে সে মুমিনকে দেখে অবাক হয়ে যায়। মুমিন তখন সানজাকে ওখানে বসতে বলে আর পুরো ঘটনা খুলে বলে। তারা যখন অনলাইনে একে অপরের সঙ্গে কথা বলতো তখন তারা তাদের নিজেদের নাম পর্যন্ত জানতো না। তারা তো এইসব কিছু মাত্র কাল জানতে পেরেছে। মুমিন বলে সানজা যদি আগে থেকে আমার পরিচয় জানতে পারতো তাহলে সে কখনোই আমার সঙ্গে চ্যাট করতো না। আমি সানজার সঙ্গে চ্যাট করে যেটুকু বুঝতে পেরেছি তাতে সানজার জীবনে আনায়ের যতটা গুরুত্ব আছে ততটা গুরুত্ব আমারও নেই। এরপর মুমিন বলে তুমি বলো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আনায়া তখন বলে আমি কেন? আমি কি সানজার জন্য আমার লাভ স্যাক্রিফাইস করে দেব? মুমিন তখন বলে সানজা তোমার জন্য তো এটাই করে দিয়েছে। আনায়া তখন বুঝতে পারে সানজা আগে থেকে মুমিনকে লাভ করত। তাই সানজা মুমিনের কাছ থেকে দূরে থাকার জন্য বারবার তার সঙ্গে ঝগড়া করত। তখন আনায়ার সানজার সঙ্গে কাটানো অনেক মুহূর্তের কথা মনে পড়ে যায়। তাই সে দৌড়ে সানজার কাছে এসে তার কাছে সরি বলে। আনায়া তখন শক্ত হয়ে সানজাকে বলে তুই আমার চিন্তা বন্ধ কর, ইনস্টাগ্রামে আমি ছেলেদের লাইন লাগিয়ে দিব। আনায়া সানজাকে আরো বলে প্রেম মানুষের জীবনে বারবার আসে না, তাই আমার চিন্তা বন্ধ করে দুজনে প্রেম করা শুরু কর। এই কথা বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিলে মুমিনকে খুঁজতে থাকে, কিন্তু মুমিনকে তারা কোথাও খুঁজে পায় না। তাই আনায়া তাকে বলে তুই কি জানিস মুমিনের মন খারাপ হলে সে কোথায় যায়? এই কথা শুনে সানজা আর দেরি না করে মুমিনকে খুঁজতে বের হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সে তাকে খুঁজেও পায়। সেখানে এসে সানজা মুমিনের কাছে জিজ্ঞেস করে তুমি এই উপন্যাসটা কতবার পড়েছো? মুমিন তখন বলে যখনই আমার মায়ের কথা মনে পড়ে আর মনটা খারাপ হয় তখনই আমি এই বইটা পড়ি। কিন্তু ক্যারামেল আমার জীবনে আসার পর থেকে এই
এই বইটা আমি পড়তে ভুলে গেছি। সানজা তখন বলে কেন? মইন বলে ও তো আমাকে কখনো একাকিত্ব বোধ করতে দেয়নি, সে আমাকে কখনো মন খারাপ করতে দেয়নি, সে সবসময় আমার মনটা ভালো রাখার চেষ্টা করত। এভাবে তারা একে অপরের ফিলিংস শেয়ার করতে থাকে। আর এক পর্যায়ে তারা একে অপরকে তাদের ভালোবাসার কথা জানায় এবং তারা দুজনেই তাদের ভালোবাসার সম্পর্কে সম্মতি জানায়। আর এখন থেকে তাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। আর এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়। তো কেমন ছিল আজকের গল্পটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কেউ যদি না দেখে অনলাইনে প্রেম করেন তাহলে অবশ্যই একটু বুঝে শুনে করবেন, না হলে কিন্তু এদের জীবনের মতো এরকম একটা উলটপালট হয়ে যেতে পারে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের কেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।